সিরাজউদ্দৌলা সিকান্দার আবু জাফর। নাট্যকার পরিচিতি। সিকান্দার আবু জাফর ১৯১৮ সালে সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। মূলত একজন কবি হলেও সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে ছিল তার স্বচ্ছন্দ পদচারণা। প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে তিনি বরাবরই অগ্রবর্তী ছিলেন। তার সম্পাদনায় দীর্ঘকাল ধরে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা সমকাল হয়ে উঠেছিল তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র, পাকিস্তানি অপশাসনের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক প্রতিবাদ ও প্রতিরোধের এক বলিষ্ঠ প্ল্যাটফর্ম। পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে প্রতিবাদ ব্যক্ত করায় এই পত্রিকা একাধিকবার নিষিদ্ধ ও এর প্রকাশিত সংখ্যা বাজেয়াপ্ত হয়েছিল। সিকান্দার আবু জাফরের শিক্ষাজীবন শুরু হয় তৎকালীন খুলনার, বর্তমানে সাতক্ষীরা, তালা বিডি ইংরেজি উচ্চ বিদ্যালয়ে। সেখানকার পাঠ সমাপ্ত করে তিনি কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন করেন। সুরেন্দ্রনাথ কলেজের পূর্ব নাম ছিল রিপন কলেজ। শিক্ষাজীবন সমাপ্ত হবার পর ১৯৪১ সাল থেকে বিভিন্ন ধরনের মননশীল পেশায় তিনি যুক্ত হন। দেশভাগের পর তিনি পূর্ব বাংলায় চলে আসেন এবং ১৯৫৩ সাল পর্যন্ত রেডিও পাকিস্তানের স্টাফ আর্টিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন মুখ্যত একজন সাংবাদিক। কাজী নজরুল ইসলাম সম্পাদিত নবযুগ পত্রিকায় কাজ করার অভিজ্ঞতাও তার ছিল। মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে সাপ্তাহিক অভিযান পত্রিকা সম্পাদনা ও প্রকাশের গুরুদায়িত্ব পালন করেন তিনি। আমাদের সংগ্রাম চলবেই, বাংলা ছাড়ো প্রভৃতি বিখ্যাত রচনার স্রষ্টা সিকান্দার আবু জাফর নাট্যকার হিসেবেও বিশেষভাবে সমাদৃত ছিলেন। সিরাজউদ্দৌলা ছাড়াও তার আরও যেসব বিখ্যাত নাটক রয়েছে তাদের মধ্যে মাকড়সা ১৯৬০, শকুন্ত উপাখ্যান ১৯৬২ এবং মহাকবি আলাওল ১৯৬৬ বিশেষভাবে উল্লেখযোগ্য। নাট্যচর্চার স্বীকৃতিস্বরূপ ১৯৬৬ সালে তাকে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়। কবিতা ও নাটকের পাশাপাশি উপন্যাস, অনুবাদ সহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে তিনি সবিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ১৯৭৫ সালের ৫ই আগস্ট তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। নাটকের সংজ্ঞার্থ, বৈশিষ্ট্য ও বৈচিত্র্য। সাহিত্য রচনার একটি বিশেষ রূপ শ্রেণী হল নাটক। প্রাচ্য নাট্যশাস্ত্রে একে দৃশ্যকাব্য বলে অভিহিত করা হয়েছে। গ্রিক ভাষা থেকে আগত ড্রামা শব্দটির অর্থ হল অ্যাকশন তথা কিছু করে দেখানো। বাংলা নাটক, নাট্য, নট, নটি প্রভৃতি শব্দ উদ্ভূত হয়েছে নট ধাতু থেকে, যার অর্থ নড়াচড়া করা। অর্থাৎ নাটকের মধ্যে এক ধরনের গতিশীলতা রয়েছে যা একটি ত্রিমাত্রিক শিল্পকাঠামো গড়ে তোলে। বলে রাখা প্রয়োজন যে বর্তমান সময়ে নাটক পরিবেশনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম টেলিভিশন হলেও মঞ্চই নাটকের প্রকৃত ও যথার্থ পরিবেশনা স্থল। তাই নাটক বিষয়ক এই আলোচনায় মঞ্চ নির্ভর নাট্য বৈশিষ্ট্যই কেবল বিবেচনা করা হবে। প্রকৃতপক্ষে নাটকের মধ্যে একটি সামষ্টিক শিল্প প্রয়াস সম্পৃক্ত থাকে। এতে কুশীলবগণ দর্শকদের উপস্থিতিতে মঞ্চে উপনীত হয়ে গতিময় মানবজীবনের কোনো এক বা একাধিক বিশেষ ঘটনার প্রতিচ্ছবি অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করেন। সাধারণভাবে নাটকে যে 4টি বিষয়কে বিবেচনায় নেওয়া হয় তা হল কাহিনী বা প্লট, চরিত্র, সংলাপ ও পরিপ্রেক্ষিত। একটি নির্দিষ্ট প্রেক্ষাপটকে ঘিরে শিল্পঘন কাহিনী, কেন্দ্রীয় চরিত্র এবং সহায়ক বিভিন্ন চরিত্রের সংলাপকে আশ্রয় করে উপস্থাপিত হবার প্রয়াস পায় নাটকে। এর সঙ্গে যুক্ত হতে পারে নৃত্য, গীত, আবহ সঙ্গীত, শব্দ সংযোজন, আলোক সম্পাত, মঞ্চ কৌশল প্রভৃতি। তবে এটি নাটক সম্পর্কে একটি সাধারণ ধারণা মাত্র। ২০০০ বছরেরও বেশি বয়সী এই শিল্প মাধ্যমে নানা ধরনের পরিবর্তন ঘটেছে। এরিস্টটল কিংবা শেক্সপিয়রের কালে সময়ের ঐক্য, স্থানের ঐক্য ও ঘটনার ঐক্য নিশ্চিত করা ছিল নাটক রচনার পূর্বশর্ত। কিভাবে কাহিনীমুখ, কাহিনীর ক্রমব্যাপ্তি, চূড়াস্পর্শী নাট্যদণ্ড, গ্রন্থিমোচন এবং যবনিকাপাত এর মধ্য দিয়ে ধাপে ধাপে নাটক শুরু থেকে সমাপ্তির পথে এগিয়ে যাবে, তাও ছিল বিশেষভাবে কাঠামোবদ্ধ। কিন্তু সময়ের সঙ্গে মানুষের জীবন পাল্টেছে। নাটক যেহেতু জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিচ্ছবি, সেহেতু এই রূপশ্রেণীর মূল বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখেও এতে নানাবিধ পরিবর্তন এসেছে। আধুনিককালে অনেক নাটকেই কোনো বৃত্ত থাকে না, কেবল একটি চরিত্র নিয়েও রচিত হয়েছে অসংখ্য সফল নাটক। এমনকি সংলাপ ছাড়াও নাট্য নির্মাণ অসম্ভব নয়। তবে উল্লিখিত কাঠামোবদ্ধ বৈশিষ্ট্যগুলো একজন নাট্যকারের পক্ষে যথার্থভাবে আয়ত্ত করা সম্ভব হলেই কেবল নাটকের কাহিনী সংগঠনে বিচিত্র মাত্রা যোজনা করা সম্ভব।
নাটকের সঙ্গে অন্যান্য সাহিত্য মাধ্যমের পার্থক্য কি তা নিয়ে প্রাচীনকাল থেকেই আলোচনা হয়ে আসছে। মহাকাব্য ও নাটকের পার্থক্য নিয়ে গ্রিক সাহিত্যতাত্ত্বিকগণ আলোচনা করে গেছেন। নাটকের সঙ্গে যে সাহিত্য মাধ্যমের সম্পর্ক সবচেয়ে নিবিড়, সেই উপন্যাস থেকে নাটক কিভাবে স্বতন্ত্র, সেই বিষয়েও নানা মনীষী আলোকপাত করেছেন। তবে উপন্যাস ও নাটকের পার্থক্য একসময় যত প্রকটই থাকুক, উপন্যাস রীতির পরিবর্তন সাধনে যে অসামান্যতা এসেছে তাতে বর্তমানকালে নাটক ও উপন্যাস একে অপরকে নানাভাবে পরিপূরণ করেছে। প্রসঙ্গত নিচের বৈশিষ্ট্যগুলো লক্ষণীয়। ১ নাম্বার, কাহিনী, চরিত্র, সংলাপ এবং গতি নাটক ও উপন্যাসের সাধারণ বৈশিষ্ট্য। ২ মানব মনস্তত্ত্ব, প্রেম, মহত্ব, দেশ, ঈর্ষা, লোভ ও অন্যান্য মৌলিক প্রবৃত্তিসমূহের দ্বন্দ্ব জটিল উপস্থাপন উভয় শিল্পের প্রতিপাদ্য বিষয়। ৩ এই দুই শিল্প মাধ্যমেই মিলনান্ত কিংবা বিয়োগান্ত কিংবা উভয়ের সমন্বিত পরিণাম দেখতে পাওয়া যায়। ৪ উভয় সাহিত্য রূপশ্রেণী কেবল পাঠের মধ্য দিয়েও সিদ্ধ উদ্দেশ্যের চরিতার্থতা দান করতে পারে। এ সকল বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও বলা যায় যে নাটক একটি বিশেষ শিল্পরীতি, যা উপস্থাপনা, ক্রিয়া ও সংলাপের ভিত্তিতে উপন্যাস থেকে তাৎপর্যপূর্ণভাবে পৃথক। বলা যেতে পারে নাটক সাহিত্য হয়েও এর চেয়েও আরও বেশি কিছু। এর সঙ্গে দর্শকের রুচি, চাহিদা, রঙ্গমঞ্চের ব্যবস্থাপনা ও অভিনয় কৌশল অঙ্গাঙ্গিভাবে সম্পৃক্ত। প্রথাগতভাবে নাটকে ঘটনার সন্নিবেশ কল্পে একটি বিশেষ রীতি অনুসরণ করা হয়। নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ ঘটনার বিকাশ থেকে পরিণতি ধাপে ধাপে সংঘটিত হতে থাকে। বলা প্রয়োজন যে নাটকের শুরুতেই একটি দ্বন্দ্বের আভাস দেওয়া থাকে, যা মূলত নাটকটিকে পরিণতিমুখী করে তুলবার বীজ শক্তিকে ধারণ করে। নাটক যত এগিয়ে যায় সেই দ্বন্দ্বও ক্রমে ক্রমে ঘনীভূত রূপ লাভ করে একটি উত্তুঙ্গ অবস্থানে পৌঁছায়। আসলে নাটকের এই দ্বন্দ্ব নিজ গতিপথের দিক থেকে বিপরীতমুখী প্রবণতায় প্রতিভাত স্রোতগুলিকেই রূপ দিতে সাহায্য করে। তাই বলা যায় যে দ্বন্দ্ব সৃষ্টি এবং শিল্প সফল পরিসমাপ্তি নাটকের বিশেষ লক্ষণ। নাটকের শ্রেণীবিভাগের বিষয়টি বিবেচনা করলে একে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভাজন সম্ভব। তবে মুখ্যত নাটককে ট্র্যাজেডি, কমেডি, মেলোড্রামা, ট্র্যাজিকমেডি এবং প্রহসন এই 5 ভাগে ভাগ করা যায়। এদের মধ্যে ট্র্যাজেডিকেই সর্বোচ্চ আসন প্রদান করা হয়েছে। এমনকি কখনো কখনো নাটক বলতে ট্র্যাজেডিকেই বোঝানো হয়েছে। প্রথমেই ট্র্যাজেডি বিষয়ে সাধারণ ধারণা অর্জন করা প্রয়োজন। ট্র্যাজেডি দেবদেবীর উদ্দেশ্যে ছাগল, ভেড়া প্রভৃতি বলি দেওয়া উপলক্ষে অনুষ্ঠিত অভিনয় থেকে ট্র্যাজেডির জন্ম হয়েছে বলে মনে করা হয়। তবে ট্র্যাজেডি নাটকের মূলে রয়েছে ব্যক্তি আত্মার দ্বন্দ্ব, বিক্ষুব্ধ তীব্র যন্ত্রণা আর হাহাকার। ট্র্যাজেডির সংজ্ঞার্থ প্রদান করতে গিয়ে অ্যারিস্টটল যা বলেছেন তা আজও সাহিত্য সমালোচনায় বিশেষভাবে প্রণিধানযোগ্য। নায়ক কিংবা নায়িকা মুখ্য করুণ রস পরিবেশন ট্র্যাজেডির ধর্ম। এখানে রসই প্রধান। ট্র্যাজেডির ধর্ম হলো কোনো জটিল ও গুরুতর ঘটনার আশ্রয়ে বিশেষ ধরনের রস সঞ্চার, যা আমাদের অনুভূতিকে অভূতপূর্ব আবহে আলোড়িত করবে। এটি জৈব ঐক্য বিশিষ্ট হবে, অর্থাৎ এর এক একটি অটুট আকার থাকবে। সেই সঙ্গে এর ভাষা হবে সাঙ্গীতিক গুণসম্পন্ন। দ্বন্দ্বপূর্ণ কাহিনীর এতে বিশেষ ভূমিকা থাকলেও গঠনগত দিক থেকে এতে নাট্যিক বৈশিষ্ট্য থাকা অপরিহার্য। সর্বোপরি তা একদিকে দর্শকের মনে করুণা ও ভয়ের সঞ্চার করবে, আবার অপরদিকে এক ধরনের প্রশান্তিও জাগাবে। কেননা নাটকে শত বিপর্যয় সত্ত্বেও নায়কের যে সুদৃঢ় মহিমান্বিত অবস্থান রূপায়িত হবে তা দর্শককে বিস্ময়ঘন আনন্দ প্রদান করবে। একই সঙ্গে যে বিপর্যয় দর্শক দেখবেন তা তাকে এই বলে স্বস্তি দেবে যে অন্তত দর্শকের নিজের জীবনে তা ঘটেনি। এতে দর্শকের ভাবাবেগের মোক্ষম বিশেষ প্রবৃত্তির পরিশোধন ঘটাবে। প্রাচীন গ্রিক ট্র্যাজেডিতে নিয়তির বিশেষ ভূমিকা বিদ্যমান। মানুষ দৈবের কাছে কতটা অসহায়, দৈবের দুর্বিপাকে মানুষ কিভাবে চরম হতভাগ্য হিসেবে প্রতীয়মান হয় এবং বেঁচে থেকে মৃত্যুময় যন্ত্রণা ভোগ করে, তাই নানা বৈচিত্র্যে গ্রিক ট্র্যাজেডিতে শিল্পরূপ লাভ করেছে। এই নিয়তি অতীতে জ্ঞাত বা অজ্ঞাতসারে কোনো মানুষের দ্বারা সংঘটিত কোনো অপরাধের শাস্তিস্বরূপ তাকে গ্রাস করে, যাকে গ্রিক ট্র্যাজেডিতে বলা হয়েছে নেমেসিস। অর্থাৎ মানুষ কোনোভাবেই নেমেসিসকে এড়াতে পারে না। সাধারণভাবে হত্যা, মৃত্যু, ভাগ্য বিপর্যয়, ভ্রান্তি এইসব উপাদানেই প্রাচীন ট্র্যাজেডি সার্থকতা লাভ করেছে। তবে এতে মানুষের সত্তার স্বাতন্ত্র্য ও স্বাধীনতা অস্বীকৃত।
এই প্রবণতা থেকে বেরিয়ে এসে ইংরেজ নাট্যকার শেক্সপিয়র ট্র্যাজেডির এক ভিন্ন আদর্শ প্রতিষ্ঠা করেন এবং আজ পর্যন্ত এই আদর্শই বহু বিচিত্র নাট্যিক কাঠামোকে আশ্রয় করে ব্যবহৃত হয়ে আসছে। শেক্সপিয়রের নায়ক নায়িকা প্রায়শই নিজেদের কৃতকর্মে বিবেচনাগত ভুল বা এরর অফ জাজমেন্টের জন্ম দেয়, আর পরিণতিতে তাই তাদেরকে চরম মৃত্যু যন্ত্রণায় নিপতিত করে। অর্থাৎ দৈব নয়, মানুষের দুর্ভাগ্যময় পরিণতির কারণ মানুষ নিজেই। এই চিরায়ত সত্য দর্শক শেক্সপিয়রীয় ট্র্যাজেডির মাধ্যমে বারবার উপলব্ধি করে। তবে যে ধরনের ট্র্যাজেডিই হোক না কেন, নায়ক কিংবা নায়িকার দুর্ভোগ বা সাফারিংস সমভাবে পরিলক্ষিত হয়, আর এর মধ্য দিয়ে ট্র্যাজেডি ভয়াবহতা মিশ্রিত করুণ রস সৃষ্টি করে। সফোক্লিস রচিত আন্তেগোনে, আদিপাউস, ইস্কাইলাসের আগামেমনন, শেক্সপিয়রের হ্যামলেট, ম্যাকবেথ প্রভৃতি বিশ্ববিখ্যাত ট্র্যাজেডি নাটক। কমেডি। অন্যান্য নাট্যশ্রেণীর মধ্যে কমেডির পরিসমাপ্তি আনন্দে বা মিলনে, জীবনের বিভিন্ন অনুষঙ্গকে আশ্রয় করে রস সৃষ্টি এবং আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী সংলাপ কুশলতার মধ্য দিয়েই এর সার্থকতা। সাধারণভাবে জীবনের সহজ ও হাস্যরসপূর্ণ দিকটির রূপায়ণই কমেডির মূল প্রতিপাদ্য বলে বিবেচিত হয়। ট্র্যাজেডিতে যেমন নায়ক বা কোনো চরিত্রের হৃদয় গভীরে গিয়ে তার মনোজগৎ, উপলব্ধির জগৎকে উন্মোচনের চেষ্টা করা হয়, কিংবা নায়কের আত্মজিজ্ঞাসাকে দান্দিক মাত্রায় উপস্থাপন করা হয়, সেরূপ কোনো কৌশল কমেডিতে গৃহীত হয় না। এর একেবারে যে ব্যতিক্রম ঘটে না তা নয়, তবে তা কখনোই ট্র্যাজেডির মতো একক কোনো চরিত্রকে আশ্রয় করে পরিণতিপ্রাপ্ত হয় না। নাটকের দ্বন্দ্ব জটিলতা এসবই সকল চরিত্রের সমবায়ে সংঘটিত হয়, আর এরই মধ্য দিয়ে নাটকের বুদ্ধি ও মননশীলতার তির্যক প্রকাশ ঘটে। শেক্সপিয়রের টেমিং অফ দ্য শ্রু, মার্চেন্ট অফ ভেনিস প্রভৃতি উল্লেখযোগ্য কমেডি নাটক। মেলোড্রামা। একে অতিনাটকও বলা চলে। মেলোড্রামায় আবেগের উৎকট প্রাধান্য থাকে। এটিও বিয়োগান্ত নাট্যশ্রেণী। তবে এতে ট্র্যাজেডির মতো কোনো উত্তুঙ্গ নান্দনিকতা সঞ্চারিত হয় না। কখনো কখনো নাট্যিক দ্বন্দ্ব অস্পষ্ট রয়ে যায়, কিন্তু আবেগের তীব্রতা দিয়ে এই শ্রেণীর নাটক দর্শকের হৃদয়কে আন্দোলিত করতে চায়। প্রায়শই দুর্বল ট্র্যাজেডি নাটক মেলোড্রামায় পর্যবসিত হয়। ট্র্যাজিকমেডি। তবে ট্র্যাজিকমেডির ধারণাকে নাট্যলক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে অনেক নাট্যকার ড্রামাটিক রিলিফ হিসেবে ট্র্যাজেডি নাটককে স্বল্প পরিসরে ব্যবহার করে থাকেন। প্রহসন। মেলোড্রামা কিংবা ট্র্যাজিকমেডি থেকে প্রহসন বিভিন্ন মাপকাঠিতেই পৃথক। সমাজ বা ব্যক্তির দোষ অসঙ্গতি বিশেষভাবে দেখাবার উদ্দেশ্য নিয়েই এই প্রকার ব্যঙ্গ ও বিদ্রূপমূলক নাটক রচিত হয়। এর বিষয় হিসেবে কোনো গভীর বা মৌলিক সমস্যাকে বেছে নেওয়া হয় না, কিংবা নিলেও তাকে সেই মাত্রার গুরুত্ব দিয়ে পরিবেশন করা হয় না। ব্যষ্টি বা সমষ্টির ভ্রান্তি, অসঙ্গতি ও দুর্বলতার চিত্রসমূহ প্রহসনের বিষয় ও মাধ্যম হিসেবে গৃহীত হয়। নাটকের চরিত্রসমূহের হাস্যকর ক্রিয়া, নির্বুদ্ধিতা এবং কৌতুককর সংলাপ এই শ্রেণীর রচনার মুখ্য উদ্দেশ্য। এ প্রসঙ্গে বিশ্ব নাট্য সাহিত্যের উল্লেখযোগ্য কয়েকটি নাটকের নাম স্মরণ করা যেতে পারে। ইস্কাইলাসের প্রমিথিউস বাউন্ড, সফোক্লিসের দ্য কিং আদিপাউস, ভবভূতির স্বপ্ন বাসবদত্তা, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, শেক্সপিয়রের হ্যামলেট, গ্যাটের ফাউস্ট, ইবসেনের দি ডলস হাউস, স্ট্রিন্ডবার্গের দি ড্রিম প্লে, জর্জ বার্নার্ড শর ম্যান অ্যান্ড সুপারম্যান, চেখভের দ্য চেরি অর্চার্ড, রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী, ম্যাক্সিম গোর্কের দি লেয়ার ডেপথ, ব্রেস্ট এর মাদার কারেজ প্রভৃতি। বাংলা নাটকের উদ্ভব ও বিকাশ। আধুনিক বাংলা নাটকের বিকাশে পাশ্চাত্য, বিশেষ করে ইংরেজি সাহিত্যের ভূমিকা সবিশেষ। 19 শতকে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে যে নবীন জীবনানুভব শিক্ষিত বাঙালিকে স্পর্শ করেছিল এবং যে নবজাগরণের সূচনা ঘটেছিল, বাংলা সাহিত্যের ক্ষেত্রে তার অন্যতম প্রকাশ ওই সময়ের প্রহসন, যার যথার্থ পরিণতি বাংলা নাটক। 19 শতকের এক দ্বন্দ্বক্ষুব্ধ পরিবেশে বাংলা নাট্যমঞ্চের বিকাশের ধারাবাহিকতায় জন্ম নিল আধুনিক বাংলা নাটক। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে প্রথম বাংলা নাটকের অভিনয় হয় 1795 সালের 27 নভেম্বর তারিখে। হেরাসিম লেবেদেভ তার ভাষা শিক্ষক গোলকনাথ দাসের সাহায্যে ছদ্মবেশ দ্য ডিসগাইজ নামক ইংরেজি থেকে অনুদিত নাটকের পাশ্চাত্য ধাঁচের মঞ্চায়ন করেন। 1831 খ্রিস্টাব্দে হিন্দু থিয়েটারে ও 1835 সালে শ্যামবাজারের নবীনচন্দ্র বসুর নিজ বাড়িতেও বিলিতি ধরনের রঙ্গমঞ্চের ব্যবহার দেখতে পাওয়া যায়। তবে 1857 সালে জানুয়ারি মাসে অনুবাদ নাটকের পরিবর্তে নন্দকুমার রায়ের অভিজ্ঞান শকুন্তলা প্রথম বাংলা নাটক হিসেবে অভিনীত হয়।
এ পর্যায়ের নাটকের মধ্যে আরও উল্লেখযোগ্য 1857 সালে রামজয় বসাকের বাড়িতে অভিনীত রামনারায়ণ তর্করত্নের কুলিনকুল সর্বস্ব। বাংলা নাটকের ইতিহাসে অভূতপূর্ব ঘটনা ঘটে পাইকপাড়ার রাজা ঈশ্বরচন্দ্র সিংহ এবং রাজা প্রতাপচন্দ্র সিংহের বেলগাছিয়া বাগানবাড়িতে স্থাপিত নাট্যশালায়। 1858 সালে রত্নাবলী নাটক দেখতে এসে সদ্য মাদ্রাজ ফেরত মাইকেল মধুসূদন দত্ত এর মান দেখে অত্যন্ত ব্যথিত হন এবং তার ফলস্বরূপ বাংলা সাহিত্য তার হাত থেকে পেয়ে যায় প্রথম সার্থক বাংলা নাটক শর্মিষ্ঠা। মধুসূদনের মেধাস্পর্শে বাংলা নাটকের বিষয়, সংলাপ, আঙ্গিক, মঞ্চায়ন প্রভৃতি ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন ঘটে। নবজাগরণ বাঙালির প্রতিচ্ছবি হয়ে ওঠা এই নাট্যধারা নবনাটক হিসেবে সবিশেষ পরিচিত। মধুসূদন দীনবন্ধু এই নবনাটককে করে তুললেন অনেক বেশি রুচিসম্মত ও নান্দনিক। এরই ধারাবাহিকতায় গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায় প্রমুখ নাট্যকারের আবির্ভাব ঘটে বাংলা নাটকের অঙ্গনে। বিকশিত হতে থাকে বাংলা নাট্যধারা। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজস্ব তত্ত্ব ও আঙ্গিকে নিরীক্ষার প্রয়োগ ঘটিয়ে বাংলা নাটকে যোগ করেন বিশ্বমানের স্বাতন্ত্র্য। 20 শতকের সাহিত্যে অমোঘ প্রভাব বিস্তারকারী দুই বিশ্বযুদ্ধ এ সময়ের নাটককে নতুন চিন্তা ও আঙ্গিকে সমৃদ্ধ করে তুলেছিল। এরই সঙ্গে রুশ বিপ্লব, ভারতবর্ষ জুড়ে ব্রিটিশ বিরোধী বিপ্লবী কর্মকাণ্ড, বিশ্বব্যাপী মার্ক্সবাদের বিস্তার, 43-এর মনন্তর, শ্রেণী সংগ্রাম চেতনা, শ্রেণী বিপ্লবের আকাঙ্ক্ষা প্রভৃতি বাংলা নাটকে সূচনা করে গণনাট্যের ধারা। বিজন ভট্টাচার্য, উৎপল দত্ত প্রমুখ নাট্যকার এই নতুন ধারার নাটক নিয়ে জনমানুষের কাছে পৌঁছাতে দৃঢ় প্রতিজ্ঞ হন। এর কাছাকাছি সময়ে পাকিস্তানের প্রতিষ্ঠা, পূর্ব বাংলার সাধারণ মানুষের ওপর নেমে আসা শোষণ ও বৈষম্য এই অঞ্চলের নাট্যকারদেরও গণনাট্যের চেতনায় অনুপ্রাণিত করে তোলে। সেই সঙ্গে পূর্ব বাংলায় একের পর এক আন্দোলনের পটভূমি, স্বাধীনতার পূর্ব থেকেই বাংলাদেশের নিজস্ব নাট্যধারা সৃষ্টির উপযোগী পরিবেশ তৈরি করে দেয়। উল্লেখযোগ্য কয়েকটি বাংলা নাটকের নাম নিম্নরূপ: রামনারায়ণ তর্করত্নের কুলিনকুল সর্বস্ব, মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী, বুড়ো শালিকের ঘাড়েরও, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ, সধবার একাদশী, মীর মোশাররফ হোসেনের জমিদার দর্পণ, গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল, রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন, দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান, বিজন ভট্টাচার্যের নবান্ন, তুলসী লাহিড়ীর ছেঁড়া তার, উৎপল দত্তের টিনের তলোয়ার প্রভৃতি। বাংলা নাটকের এই সমৃদ্ধ উত্তরাধিকার বহন করে বাংলাদেশেরও একটি নিজস্ব নাট্যধারা ধীরে ধীরে গড়ে ওঠে। এ প্রসঙ্গে বাংলাদেশের কয়েকটি উল্লেখযোগ্য নাটকের কথা স্মরণ করা যেতে পারে, যেমন নুরুল মোমেনের নেমেসিস, সৈয়দ ওয়ালিউল্লাহর বহিপীর, মুনির চৌধুরীর চিঠি, আনিস চৌধুরীর মানচিত্র, সাইদ আহমেদের মাইলস্টোন, কালবেলা, মমতাজ উদ্দিন আহমেদের রাজা অনুসারের পালা, কি চাহ শঙ্খচিল, সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন, জিয়া হায়দারের শুভ্রা সুন্দর কল্যাণী আনন্দ, এলেবেলে, আব্দুল্লাহ আল মামুনের সুবচন নির্বাসনে, এখন দুঃসময়, মেরাজ ফকিরের মা, মামুনুর রশিদের ওরা কদম আলী, গিনিপিগ, সেলিম আল দিনের কীর্তন খোলা, কেরামত মঙ্গল, এম সোলাইমানের তালপাতা সেপাই, ইঙ্গিত প্রভৃতি। ইতিহাস ভিত্তিক নাটক। প্রসঙ্গ সিরাজউদ্দৌলা। ইতিহাসের সত্য এবং সাহিত্যের সত্য সবসময় অভিন্ন পথে নাও চলতে পারে। তা সত্ত্বেও ইতিহাসকে অবলম্বন করে সাহিত্য সৃষ্টির রীতি সুপ্রাচীন। রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্যে ঐতিহাসিকতা প্রবন্ধে ইতিহাসের বহুতর ঘটনাপুঞ্জ এবং বিবিধ অনুষঙ্গকে সাহিত্যে পরিহার করার পক্ষে নিজের অভিমত ব্যক্ত করেছেন। তিনি মনে করেন যে এতে সাহিত্য নিজের কর্তৃত্ব হারিয়ে ফেলে এবং ফলত সাহিত্যের যে শিল্পরস আহরণ তা ব্যাহত হয়। অর্থাৎ রবীন্দ্রনাথের মত ছিল ইতিহাসকে কেবল ঘটনাসূত্রের মধ্যে সীমিত রেখে তাকে রচয়িতার সৃষ্টিশীল কল্পনায় ডুবিয়ে শিল্পস্নাত করে তোলা। কেননা ইতিহাসের পুনর্লিখন সাহিত্যিকের উদ্দেশ্য নয়। তবে রবীন্দ্রনাথের এই মন্তব্য থেকে এরূপ কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই যে ইতিহাসের প্রতি সাহিত্যিকদের আনুগত্য প্রদর্শন অপ্রয়োজনীয়। মূল কথা এই যে ইতিহাসের মূল সত্যের প্রতি আস্থা রেখেই সাহিত্যিক ইতিহাস অবলম্বী সাহিত্য রচনা করবেন।
তবে ইতিহাসকে যান্ত্রিকভাবে অনুসরণের কোনো দায় লেখকের থাকবে না। বাংলা ইতিহাসভিত্তিক নাটক রচনায় উল্লিখিত এই আদর্শ সর্বদা অনুসৃত হয়েছে, এমন দাবি যৌক্তিক হবে না। তবে ইতিহাসকে অবলম্বন করে নাটক রচনার প্রচেষ্টা যে শতাব্দী প্রাচীন তা অনস্বীকার্য। এসব নাটকে অধিকাংশ ক্ষেত্রে যে ইতিহাসের প্রসঙ্গে এসেছে তা রাজরাজরার ইতিহাস, কোনো সম্রাট কিংবা নবাব অথবা সেনাপতি তথা কোনো না কোনো সামন্ত বীর, এমনকি কখনো কখনো কোনো সামন্ত নারী এসব নাটকের কেন্দ্রীয় ভূমিকায় অবতীর্ণ। অর্থাৎ এই ধরনের নাটকের কেন্দ্রীয় চরিত্র সর্বদাই সামন্ত শ্রেণীর প্রতিনিধি, যেখানে সামন্ত প্রভু তথা রাজার ইচ্ছাতেই প্রজার ইচ্ছা। কোনো প্রকার গণতান্ত্রিক অধিকার চেতনা এক্ষেত্রে মূল প্রেরণা নয়। আর সাধারণভাবে কেন্দ্রীয় চরিত্রকে মহিমান্বিত করার অর্থ হল প্রকারান্তরে সামন্ত ব্যবস্থাকে অভিনন্দিত করা। কিন্তু সমগ্র ভারতবর্ষ যে সময় সামন্ত কাঠামো থেকে ক্রমশ বেরিয়ে আসতে শুরু করেছে, উপনিবেশ শক্তির সঙ্গে লড়াই করে ক্রমশ একটি গণতান্ত্রিক সমাজ গঠনের পথে এগিয়ে চলেছে, তখন এই পেছনমুখী সামন্তপ্রীতি সমাজ পরিবর্তনের গতিধারার সঙ্গে সংঘর্ষপূর্ণ হয়ে ওঠার আশঙ্কা জাগায়। আবার একথাও সত্য যে দীর্ঘ ইংরেজ শাসনের ঘেরাটোপে থেকে নাট্যকাররা যখন কোনো উৎকৃষ্ট শিল্প সৃষ্টির উপযোগী চরিত্রের সন্ধান করেছেন, তখন তাদের সামনে এই সামন্ত বীরগণই আবির্ভূত হয়েছেন। সমাজগতির বিপরীত স্রোতে না হেঁটেও উল্লিখিত এসব অনুষঙ্গ নিয়ে নাটক রচনা করতে গিয়ে বাংলা সাহিত্যের মুখ্য নাট্যকাররা কখনো ইতিহাসকে প্রেক্ষাপট হিসেবে রেখে তাদের দৃষ্টি নিবদ্ধ করেছেন মানব মনস্তত্ত্ব, প্রেম, জীবন উপলব্ধি প্রভৃতির দিকে। আবার কখনো অভীষ্ট সামন্ত নায়কের ইতিহাস সূত্রকে অক্ষুণ্ণ রেখে সমসাময়িক প্রেক্ষাপটে একটি দেশাত্মবোধক কাঠামোতে ওই চরিত্রটিকে পুনর্নির্মাণ করেছেন। এমনকি এই দুইয়ের সমন্বয় ঘটানো অসম্ভব নয়। প্রথম বর্ণিত কৌশলের উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে স্মরণ করা যায় মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী কিংবা দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটকের কথা। দ্বিতীয় কৌশলের সবচেয়ে সমাদৃত দৃষ্টান্ত সিরাজউদ্দৌলা। বাংলার শেষ স্বাধীন নবাব যতই সামন্ত শ্রেণীর প্রতিনিধি হন না কেন, বাংলা নাট্যকারদের সৃষ্টিশীল প্রজ্ঞায় হয়ে উঠেছেন স্বাধীনতাকামী মানুষের চিরায়ত আইকন। এ প্রসঙ্গে বলে নেওয়া দরকার যে ঐতিহাসিক চরিত্র সিরাজউদ্দৌলাকে নিয়ে বাংলা ভাষায় বেশ কয়েকটি নাটক লেখা হয়েছে। এসব নাটকের রচয়িতাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য গিরিশচন্দ্র ঘোষ, শচীন সেনগুপ্ত এবং সিকান্দার আবু জাফর। গিরিশচন্দ্র ঘোষ তার রচিত নাটকের ভূমিকায় বলেন, বিদেশি ইতিহাসে সিরাজ চরিত্র বিকৃত বর্ণে চিত্রিত হইয়াছে। সুপ্রসিদ্ধ ঐতিহাসিক বিহারীলাল সরকার, শ্রীযুক্ত অক্ষয় কুমার মৈত্রেয়, শ্রীযুক্ত নিখিল নাথ রায়, শ্রীযুক্ত কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় প্রমুখ শিক্ষিত সুধী অসাধারণ অধ্যবসায় সহকারে বিদেশি ইতিহাস খণ্ডন করিয়া রাজনৈতিক ও প্রজাবৎসল সিরাজের স্বরূপ চিত্র প্রদর্শনে যত্নশীল হন। আমি ওই সমস্ত লেখকগণের নিকট ঋণী। অপরদিকে শচীন সেনগুপ্ত তার সিরাজউদ্দৌলা নাটকের ভূমিকায় লিখেছেন ইতিহাস ঘটনাপঞ্জি। নাটক তা নয়। ঐতিহাসিক লোকের ঘটনাবহুল জীবনের মাত্র একটি ঘটনা অবলম্বন করেও একাধিক নাটক রচনা করা যায়, এই জন্য যে সংঘটিত ঘটনাটিই নাট্যকারের বিষয়বস্তু। রাজনৈতিক যে পরিস্থিতিতে সিরাজ বিব্রত ও বিপন্ন হয়েছিলেন, বহু দেশের বহু নরপতিকে সেইরূপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। কেউ তা অতিক্রম করে স্বাধিকার প্রতিষ্ঠা করতে পেরেছেন, কেউ তা পারেননি। এইখানেই তার স্বভাবের, তার চরিত্রগত বৈশিষ্ট্যের কথা এসে পড়েছে। সেইখানেই রয়েছে নাটকের কাজ। আমি এই সিরাজ চরিত্র বিশ্লেষণ করে দেখতে চেয়েছি সিরাজের মতো উদার স্বভাবের লোকের পক্ষে, তার মতো তেজস্বী নির্ভীক সত্যাশ্রয়ী তরুণের পক্ষে কুচক্রীদের ষড়যন্ত্র জাল ছিন্ন করা সম্ভবপর নয়। বয়স যদি তার পরিণত হতো, কূটনীতিতে যদি তিনি পারদর্শী হতেন, তাহলে মানুষ হিসেবে ছোট হয়েও শাসক হিসেবে তিনি হয়তো বড় হতে পারতেন। সিরাজের অসহায়তা, সিরাজের পারদর্শিতা, সিরাজের অন্তরের দয়া দাক্ষিণ্যই তাকে তার জীবনের শোচনীয় পরিণতির পথে ঠেলে দিয়েছিল। তার অক্ষমতাও নয়, অযোগ্যতাও নয়। অধিকাংশ বাঙালির চরিত্রের বৈশিষ্ট্য এরকমই। সিরাজ ছিলেন খাঁটি বাঙালি, তাই তার পরাজয়ে বাংলার পরাজয় হলো। তার পতনের সঙ্গে সঙ্গে বাঙালিও হলো পতিত। উল্লিখিত দুই নাট্যকার থেকে সিকান্দার আবু জাফরের নাট্য সৃষ্টির উদ্দেশ্য ও প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এ প্রসঙ্গে নাট্যকারের নিজের অভিমতটি স্মরণীয়। নতুন মূল্যবোধের তাগিদে ইতিহাসের বিভ্রান্তি এড়িয়ে ঐতিহ্য ও প্রেরণার উৎস হিসেবে সিরাজউদ্দৌলাকে আমি নূতন দৃষ্টিকোণ থেকে আবিষ্কারের চেষ্টা করেছি। একান্তভাবে প্রকৃত ইতিহাসের কাছাকাছি থেকে এবং প্রতি পদক্ষেপে ইতিহাসকে অনুসরণ করে আমি সিরাজউদ্দৌলার জীবননাট্য পুনর্নির্মাণ করেছি।
ধর্ম ও নৈতিক আদর্শে সিরাজউদ্দৌলার যে অকৃত্রিম বিশ্বাস, তার চরিত্রের যে দৃঢ়তা এবং মানবীয় সদ্গুণগুলোকে চাপা দেওয়ার জন্য ঔপনিবেশিক চক্রান্তকারীরা ও তাদের স্বার্থান্ধ স্তাবকেরা অসত্যের পাহাড় জমিয়ে তুলেছিল, এই নাটকে প্রধানত সেই আদর্শ ও মানবীয় গুণগুলিকেই আমি তুলে ধরতে চেয়েছি। প্রকৃতপক্ষে সিকান্দার যে সময়ে নাটক লিখেছেন, সে সময়ে পূর্ব বাংলার মানুষ পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে ক্রমশ সোচ্চার ও স্বাধীনতাকামী হয়ে উঠছে। ফলে তার নাটকের সিরাজ জনমানুষের মুক্তির কণ্ঠস্বরকে ধারণ করে আছে। মোটা দাগে ইতিহাসের নির্দেশনা মেনে নিয়ে সিকান্দার আবু জাফর এই নাটকে সিরাজউদ্দৌলাকে দৃঢ় চরিত্রের অধিকারী বাঙালি জাতীয় বীর হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। নাট্যরূপ দান ছাড়াও সিরাজউদ্দৌলার এই মর্মান্তিক ঐতিহাসিক কাহিনী নিয়ে 60-এর দশকে ঢাকায় চলচ্চিত্র নির্মিত হয়েছে। এই চলচ্চিত্রে সিরাজউদ্দৌলা চরিত্রে অভিনয় করে বিখ্যাত অভিনেতা আনোয়ার হোসেন বিপুল জনপ্রিয়তা লাভ করেন। এছাড়া এই ঐতিহাসিক চরিত্র নিয়ে বাংলাদেশে অনেক যাত্রাপালা লিখিত ও মঞ্চস্থ হয়েছে।